আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই রোজার মধ্যে একটা বলা যায় যে চারিদিকে প্রচন্ড গরম, নানাভাবে আপনারা একটু কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আপনাদের প্রতি আরো আরো আসলে খুব ইতিবাচক ভাবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সহযোগিতা প্রবণ ভাবে আপনারা আমার ক্লাসটাকে সহযোগিতা করছেন। তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমি আবারও ছোট্ট একটা টপিক আজকে আমরা পড়বো। আপনারা জানেন আমাদের যে কোর্স আউটলাইনটা আছে এবং সেই কোর্স আউটলাইনের মধ্যে আমাদের টিকার একটা জায়গা আছে এবং সেই টিকার একটা জায়গাতে মার্শাল প্ল্যান নামে একটা আলোচনা আছে। আমরা যে কোর্সটা পড়ছি, আমরা যে টপিকটা পড়ছি, এই টপিকটার মধ্যে আহ এই কোর্সটা পড়ছে এর মধ্যে টিকার যে আপনার টপিকটা 16 নম্বরে, সেখানে আপনার প্রথমেই একটা মার্শাল পরিকল্পনা নামে একটা পরিকল্পনা আলোচনা আছে। এটা হয়তো ক্লাসে আমি এর আগে দু একবার কথাও বলেছি, কিন্তু এটা হচ্ছে মূল কথাটা এখন বলা প্রয়োজন যে আসলে মার্শাল প্ল্যান সম্পর্কে কি আলোচনা, কি আমরা করতে চাই, সেটা একটু আপনার সাথে শেয়ার করাটা খুব প্রয়োজন। তো আমি এটা দিই আজকের ক্লাসটা শুরু এবং শেষ করতে চাই। আজকে আমি অন্য টপিকে যাব না। তো মার্শাল প্ল্যান, আমি যদি মার্শাল প্ল্যান নিয়ে আলোচনায় আসি, তো মার্শাল প্ল্যান আলোচনায় আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে সারা পৃথিবীতে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো নানাভাবে এগিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন করে ফর্মড হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো নানাভাবে অ্যাক্টিভ হয়েছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো নানাভাবে তার কার্যক্রম শুরু করেছে। এটার সবশেষ ফেনোমেনন ছিল হচ্ছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা পৃথিবীর বিভিন্ন ইতিহাসকে বিভিন্ন ফেজে ভাগ করি। এই ফেজে ভাগ করার মধ্যে একটা ফেজ বলা হয়, আপনার একটা স্তর বলা হয় হচ্ছে দ্বিতীয় বিশ্ব পরবর্তী পৃথিবী। নানা একাডেমিশিয়ান নানাভাবে আলোচনা করেছেন এর আগে। যেমন ধরেন, যখন আপনার টুইন টাওয়ারে হামলা হয়েছে আমেরিকায়, তখন আপনার অনেক সময় আপনার একাডেমিশিয়ানরা বলে থাকেন যে ওয়ার্ল্ড আফটার টুইন টাওয়ার অ্যাটাক, মানে টুইন টাওয়ার অ্যাটাকের পরে আসলে পৃথিবীর অর্ডারটা কি ছিল সেটা নিয়ে নানা ধরনের আলোচনা একাডেমিক স্পেয়ারে ছিল বা আছে। Anyway, তো আমরা যে আপনার মার্শাল প্ল্যানের কথা বলছি, এই মার্শাল প্ল্যানটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড পরবর্তী ফেনোমেনন। অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড পরবর্তী সময়ে মার্শাল প্ল্যানটা গৃহীত হয়েছিল বাই হুইচ কান্ট্রি? ইট ইজ বাই আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি আপনাদেরকে আগেও আপনাদেরকে বলেছি আমি যে আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা অংশগ্রহণ করেছে, পার্ল হারবারে হামলা হয়েছে, সেখানে আপনার জাপানিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওদিকে ইউরোপে যুক্ত হয়েছে। এই সবকিছু যেমন আছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার একটা বড় প্রিভিলেজ ছিল যে ভূখণ্ডগতভাবে, মানে মূল ভূখণ্ডে আসলে আমেরিকা কোনো আক্রমণের শিকার হয়নি। যদিও আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল ওয়ান অফ দ্য কি অ্যাপারেটার্স অথবা অর কি প্লেয়ার্স। শুধুমাত্র আমেরিকা আক্রান্ত হয়েছে আপনার পার্ল হারবারে, হাওয়াই দ্বীপপুঞ্জে, সেখানে জাপানিজরা হামলা করেছিল। কিন্তু ভূমিতে আমেরিকা আক্রমণের শিকার হয়নি, যে কারণে আমেরিকার আপনার ইকোনমিক পরিস্থিতি বেটার পজিশন ছিল। কিন্তু আপনারা যদি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশটা বা কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এটা এটা সবচেয়ে বেশি হয়েছিল ইউরোপ। আপনারা যদি ইউরোপের কোনো ফুটেজ দেখেন, ইউরোপের যে 1941 থেকে 45 পর্যন্ত কোনো ইতিহাস দেখবেন, যে ইউরোপে শহরের পর শহর তামা তামা করে ফেলা হয়েছে, একদম ধ্বংস করে ফেলা হয়েছে। এটা যেমন শুরুর দিকে আপনার নাজি বাহিনী করেছে, জার্মানরা করেছে। পরবর্তীতে আবার যখন আপনার অ্যালাইড ফোর্স, যাকে আমরা বলছি মিত্র বাহিনী যখন আবার আপনার জার্মানদের বিরুদ্ধে অ্যাসল্ট করেছে, জার্মান ইতালির বিরুদ্ধে, তখন কিন্তু তারাও কিন্তু ভয়ঙ্কর রকমের আপনার ধ্বংসযজ্ঞ পরিচালিত করেছে বা ধ্বংস করেছে। যেমন আপনারা দেখবেন ইউটিউবে এখনো এখনো আপনার ফুটেজ পাওয়া যায় যে একসময় আপনার ব্রিটেন, ফ্রান্স এবং এদিক থেকে রাশিয়া, তারা আপনার বার্লিনের উপরে একটা হামলা করেছিল, বিমান হামলা, এবং সেটা শত শত ওয়ার প্লেন আপনার বার্লিনে বোমা ফেলেছিল আর কি। হ্যাঁ, বার্লিনকে ধ্বংসপ্রাপ্ত করে ফেলেছে। একজন ভদ্রমহিলা, তার নাম আমি ভুলে গেছি, এই ভদ্রমহিলা বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, তার নাম, তিনি একজন জার্মান। সে ভদ্রমহিলা ঢাকা ইউনিভার্সিটি এসেছিলেন। তিনি আমাদের শ্রদ্ধেয় গীতিয়ারা নাসরিন ম্যাডামের সামহাও কোনো একজন কন্ট্রাক্টেড আপনার একাডেমিশিয়ান ছিলেন। তো সেই ভদ্রমহিলা আপনার ঢাকা শহর ঘুরে দেখেছিলেন, একটা জার্মান ভদ্রমহিলাকে। হ্যাঁ, তো আমার একটু দায়িত্ব পড়েছিল সেই ভদ্রমহিলাকে শহরটা ঘুরে দেখানো। তো আমি ঢাকা শহরের বিভিন্ন কিছু তাকে গাড়িতে করে ঘুরে দেখিয়েছিলাম। তো তখন তার সাথে যখন আলাপ করছিলাম, তখন তার সঙ্গে আলাপ করছিলাম, তখন সেই ভদ্রমহিলা বলেছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন যুদ্ধ প্রায় শেষ, তখন একটা জার্মান শহর অ্যালাইড ফোর্স আপনার একদম ধ্বংস করে ফেলেছিল। যদিও সেই আপনার সেই আহ, সেই শহরটা আপনার কি বলে, মিলিটারিগত ভাবে
আপনার গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু সেই শহরটা জার্মানরা একেবারে অ্যালাইড ফোর্স একেবারে ধ্বংস করে ফেলেছিল, হ্যাঁ। এবং সেই শহরটা আপনার খুবই সমৃদ্ধ শহর ছিল, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর ছিল, হ্যাঁ। কিন্তু সেই শহরটা আপনার একেবারে একেবারে কলাপস করে ফেলা হয়। আপনারা কি আমার ইয়েটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি একটা পেজে ঢুকেছি, দেখতে পাচ্ছেন জি কি? স্যার, জি জি স্যার, স্যার। উইকিপিডিয়াতে। হ্যাঁ, উইকিপিডিয়া এক্স্যাক্টলি। তো দেখেন, এটা হচ্ছে সেই জার্মান শহর যার নাম ডেসড্রু, হ্যাঁ। এটা মানে জার্মানে অন্যভাবে উচ্চারণ করে, এখানে আছে ড্রেসডেইন, হ্যাঁ, উচ্চারণ এভাবে করে আর কি। এটা ছিল জার্মানদের একটা গুরুত্বপূর্ণ শহর। এই শহরটা আপনার ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন আপনার এই শহরটা আপনার খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই শহরটা একদম, এই যে আপনার ছবি দেখতে পাচ্ছেন দেখেন, এই শহরটা একদম আপনার তামা তামা করে ফেলা হয় আর কি, হ্যাঁ। আপনি ছবি দেখতে পাচ্ছেন কি? এই জি শহরটা স্যার। দেখেন, দেখেন একেবারে দেখেন মনে হচ্ছে যে হিরোশিমা নাগাসাকির মতো বোমা ফেলেছে, তাই না? তো এই ভদ্র মহিলা আমাকে বলেছিলেন আর কি এই শহরের কথা, যে এই শহরটা যদি অ্যালাইড ফোর্স ধ্বংস নাও করতো তাহলে ভালো হতো, কারণ এই শহরে কোনো আপনার মিলিটারি কোনো আপনার সেটেলমেন্ট বা মিলিটারি কোনো স্ট্রাকচার ছিল না। তো যাই হোক, তো সহজ কথা হচ্ছে আপনার এই দেখেন ফায়ার বম্বিং, হ্যাঁ। বম্বিং, এখানে ইয়ে আছে, বম্বিং অফ ড্রেসড্রেন, এটা জার্মান ভাষা মানে ড্রেসড্রু বলে আর কি, হ্যাঁ। এখানে শহরটা একদম শেষ করে ফেলা হয়েছিল, দেখতে পাচ্ছেন শহরের ধ্বংস চিহ্ন গুলো, হ্যাঁ। আচ্ছা, এইটা আপনাদের দেখানোর বা এটা আপনাদেরকে বলার মূল কারণ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে শহর, সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে দেশটা আপনার বা যে অঞ্চলটা আপনার একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয় সেটা হচ্ছে ইউরোপ। ওকে, ইউরোপে বিভিন্ন শহর ধ্বংসপ্রাপ্ত হয়। এখন কথা হচ্ছে, আপনাদের মনে রাখা প্রয়োজন যে ওয়ার্ল্ড অর্ডারে আপনার সবসময় যারা আপনার পাওয়ারফুল তাদের একটা শত্রু থাকে। সেই শত্রুটা ম্যাটারিয়ালিস্টিক মানে রিয়ালেও থাকে, আবার সেই শত্রুটা অনেক সময় কল্পনাতেও থাকে আর কি, হ্যাঁ? যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আমেরিকান সোসাইটি, ইউরোপের আপনার বিভিন্ন আপনার গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি, তাদের আপনার সবচেয়ে বড় ভয় এবং সবচেয়ে বড় শত্রু সেটা হচ্ছে কমিউনিজম। এই কমিউনিজমের ভয় তারা আপনার পেত এবং মনে করতো কমিউনিজম তাদের আপনার যে আপনার ক্যাপিটালিজমকে আপনার কলাপস করে ফেলবে এবং কমিউনিজম আপনার পুরো পৃথিবীকে দখল করে নেবে। তো এই ভয় বা এই শঙ্কাকে সামনে নিয়ে পৃথিবীতে সকল পলিসি আপনার নির্ধারিত হতো। বলা হচ্ছে কমিউনিজম সারা বিশ্বে আপনার তখনই ছড়িয়ে পড়ে, কমিউনিজম তখনই আপনার স্পেস পায়, কমিউনিজম তখনই আপনার কমিউনিজম আপনার বিকশিত হয় যখন একটা দেশে আপনার দারিদ্রতা থাকে, বেকারত্ব থাকে এবং নানা ধরনের আপনার অস্থিরতা থাকে। তবে দেখেন, দারিদ্রতা, বেকারত্ব, অস্থিরতা, খাদ্য ঘাটতি, এগুলো কি করে, এগুলো হচ্ছে কমিউনিজমকে আপনার এনকারেজ করে টু কাম। বুঝতে পেরেছেন? আর যেহেতু আমেরিকা এবং ইউরোপিয়ান ডেমোক্রেটিক কান্ট্রিদের আপনার বড় একটা লক্ষ্য হচ্ছে কমিউনিজমকে আপনার কমব্যাট করা, কমিউনিজমকে আপনার ঠেকানো। সেজন্য ইউরোপের আপনার যে দেশগুলো আপনার যুদ্ধের সময় আপনার ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই দেশগুলো পুনর্গঠন করা, দারিদ্রতা দূর করা এবং অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা একটা বড় দায়িত্ব বলে মনে করলো হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান ডেমোক্রেটিক কান্ট্রিজ গুলো। বুঝতে পেরেছেন? তার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইউরোপের দেশগুলো পুনর্গঠন করা, একই সাথে হচ্ছে তাদের যে সবচেয়ে বড় শত্রু, তাদের যে সবচেয়ে বড় হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী, কে আপনার ঠেকানো। এবং এই তাকে ঠেকানোর প্রেক্ষাপটে আপনার আমেরিকা যে প্ল্যানটা গ্রহণ করে তার নাম হচ্ছে মার্শাল প্ল্যান। এবং এই মার্শাল প্ল্যানটা কখন গৃহীত হয়? মার্শাল প্ল্যান গৃহীত হচ্ছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার এই ইয়েটা গৃহীত হয়। এবং এই মার্শাল প্ল্যানটা কার নামে গৃহীত হয়? যার নামে গৃহীত হয় তার নাম হচ্ছে জর্জ সি মার্শাল। তিনি ছিলেন আমেরিকান ডিফেন্স সেক্রেটারি, তিনি একজন আমেরিকান সেনা কর্মকর্তা ছিলেন। এবং তার নামে এই প্ল্যানটা আপনার গৃহীত হয়। আচ্ছা, তার নামে এই প্ল্যানটা গৃহীত হলো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাকে ছোট্ট করে বলে দেখেন, এই মার্শাল প্ল্যানের মূল লক্ষ্যটা কি ছিল? আমি সহজ করে এখানে লেখা আছে, সেটা হচ্ছে দ্য মার্শাল প্ল্যান। এবং এই মার্শাল প্ল্যানের অপর একটা নাম ছিল, তার নাম হচ্ছে ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম। ইউরোপের যে দেশগুলো, এই দেশগুলো রিকভারি করার জন্য যে আপনার প্রোগ্রাম, তাকে বলা হচ্ছে ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম। যার জন্য আমেরিকা আপনার 133 বিলিয়ন ইউএস ডলার, 133 বিলিয়ন ইউএস ডলার আপনার খরচ করেছিল। এবং 1948 সাল থেকে আপনার এই মার্শাল প্ল্যানের আপনার কার্যক্রম শুরু হয়। এবং মার্শাল প্ল্যানের কার্যক্রম শুরু হওয়ার প্রেক্ষাপটে কোন কোন দেশে আপনার মার্শাল প্ল্যান আপনার কাজ করেছিল, কোন কোন দেশে আপনার তাদের আপনার মূল কাজ ছিল, তার একটা তালিকা এখানে আছে।
বলা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে সকল দেশ, ইউরোপের যে সকল দেশ, সম্ভবত 18টা দেশ আপনার বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, টার্কি, ইউনাইটেড কিংডম এবং ওয়েস্টার্ন জার্মানি। দেখেন এর মধ্যে কিন্তু ইস্ট জার্মানি বা হিটলারের নাজি জার্মানি কিন্তু নেই, হ্যাঁ। সরি, নাজি জার্মানি আছে, পূর্ব জার্মানি নেই। তো আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে জার্মানি দুই ভাবে বিভক্ত হয়ে গেল না, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। এবার আপনি দেখেন যে পশ্চিম জার্মানি ছিল কি, পশ্চিমে ডেমোক্রেটিক, তাই না? আর পূর্ব জার্মানি ছিল হচ্ছে রাশিয়ান অধ্যুষিত বা রাশিয়ান রাশিয়ান আপনার সমর্থিত আপনার কমিউনিস্ট সরকার। সেই পূর্ব জার্মানি কিন্তু এখানে ছিল না। এনিওয়ে, তো দেখেন এই দেশগুলোর রিকভারি করার জন্যই আসলে এই প্ল্যানটা গৃহীত হলো। ঠিক আছে। এবং তখন বলা হয় ইউএস কংগ্রেসে আপনার হ্যারি এস ট্রুম্যান তিনি আসলে এটা এটা আপনার অ্যাপ্রুভ করেছিলেন যে এর মাধ্যমে আমরা ইউরোপের পুনর্গঠনগুলো করব। সাথে হচ্ছে কি করব, সাথে হচ্ছে আপনার তাদের যে আপনার পলিটিক্যাল বা ফিউচার যে হচ্ছে আপনার উদ্দেশ্য, সেটা তারা বাস্তবায়ন করবে। আমি আপনাদেরকে এই এই প্রসঙ্গে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, হ্যাঁ। একটা কথা খুব সহজ করে মনে রাখবেন। এই পৃথিবী বাস্তবতায় আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে আপনাকে কেউ এক বেলা বিনা পয়সায় ফ্রি ফ্রি খাওয়াবে না। এই ফ্রি লাঞ্চ বলে কোনো কিছু এই দুনিয়াতে নাই। একদম সহজ কথা। ক্লিয়ার? তো যে সকল দেশ আপনার আপনাকে ইকোনমিক্যালি আপনার হেল্প করছে, এই হেল্প করার পেছনে আপনার তাদের ক্রিটিক্যাল কোন ধরনের আপনার উদ্দেশ্য থাকে। বুঝতে পেরেছেন? তাদের ক্রিটিক্যাল বা দূরবর্তী কোনো উদ্দেশ্য থাকে। আপনাদেরকে আমি খুব সহজ করে বলি, এই যে আপনারা মনে করেন যে বাংলাদেশ ধরেন পৃথিবীতে, আমি এটাকে আলোচনা করি যে বাংলাদেশ পৃথিবীতে বলা হয় এনজিও দের পূর্ণভূমি। এখানে হাজার হাজার এনজিও, হাজার হাজার আপনার লোকজন কাজ করে, এই করে সেই করে, হ্যাঁ। এনজিও আমাদের সমাজের একটা পরিবর্তনে অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করে। কিন্তু এই এনজিও গুলোর পেছনে লাখ লাখ শত শত কোটি ডলার আপনার খরচ করার পেছনে ইউরোপিয়ানদের, আমেরিকানদের কোনো উদ্দেশ্য আছে কিনা, বা সেই উদ্দেশ্যগুলো কি, এগুলো কিন্তু ক্রিটিক্যালি আপনার চিন্তা করার সুযোগ আছে। আশা করছি পরবর্তী সময়ে কোনো একটা ক্লাসে আমি আপনাদের সাথে এটা আলাপ করব। আচ্ছা, মার্শাল প্ল্যানের কিছু ক্রিটিসিজম হয়তো আছে, আমি একটু ছোট্ট করে সেটা একটু আপনাদের সাথে আলাপ করি। এখানে মার্শাল প্ল্যান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। সেগুলো হয়তো আপনার সাথে আমি আলাপ করতে পারি। তো মার্শাল প্ল্যানের যে আপনার এই ক্রিটিসিজমের প্রথম কথাটা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে ক্রিটিসিজমটা ছিল হচ্ছে শুধুমাত্র মার্শাল প্ল্যান আপনার ফোকাস ছিল হচ্ছে আপনার ইউরোপের, বিশেষ পূর্ব ইউরোপের দেশগুলো কেন্দ্রিক, এবং তাদের আপনার ইকোনমিকে ডেভেলপ করা এবং কমিউনিজমকে ঠেকানোই ছিল তাদের লক্ষ্য। এবং এই ক্ষেত্রে যে ধরেন মানুষের জীবনমান উন্নয়ন, মানুষকে আরো 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 আপনার সচ্ছল করা বা ডিস্ট্রাকশন থেকে বের করে নিয়ে সে জীবনটা উন্নত করা, সেটার পেছনে কিন্তু খুব একটা আগ্রহ তো ছিল না। তার মূল আগ্রহ ছিল হচ্ছে আপনার আহ কমিউনিজমকে কমিউনিজমে শেখানো। ঠেকানো, হ্যাঁ। এবং কমিউনিজম ঠেকানোর পেছনে পরে দেখেন এই এখানে খুব সমালোচনা করে লেখা আছে যে স্লো রিকভারি, হ্যাঁ। তারা ধীরে ধীরে কাজ করেছে, হ্যাঁ। দেখেন এই যে জার্মানি, এই আবারও বলছে নিড টু রিবিল্ড জার্মানি। আমি আপনাদেরকে বললাম যে জার্মানি জার্মানি আন্ডার দ্য নাজি লিডারশিপ, আফটার দ্য হিটলার লিডারশিপ, জার্মানি ওয়াজ ডিস্ট্রয়েড। এই ডেস্ট্রু শহরটা আপনারা পরে কোনো এক সময় আপনার ইউটিউবে সার্চ করে দেখবেন, এই ডেস্ট্রু শহরের উপরে যে ভয়ঙ্কর হামলা আপনার অ্যালাইড ফোর্স চালিয়েছিল, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বারবারিক ইভেন্ট। আপনাদের মনে রাখা প্রয়োজন, পৃথিবীতে শুধুমাত্র আমরা ধরেন ওয়ার্ল্ড অর্ডারটা যাদের যাদের অধীনে চলছে, আমেরিকান, ফ্রান্স ফ্রান্স ইউকে, যাদের ইনফ্লুয়েন্সে ওয়ার্ল্ড অর্ডারটা চলছে, অনেক সময় আমরা সারা পৃথিবীতে তাদের যে আপনার ভয়েস, সেই ভয়েসের ইকোই আমরা পুরো দুনিয়াতে করি, কিন্তু তাদের বিরুদ্ধে যে ভয়েস, সেই ভয়েসটাকে আমরা সাইলেন্স করে দিই, সাইলেন্ট মোডে নিয়ে যাই। যেমন ধরেন পৃথিবীতে আপনার অনেক জেনোসাইডের আপনার হিস্ট্রি আছে না, ধরেন ডেফিনেটলি আপনার 70 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আপনার নাজি জেনোসাইড হয়েছিল, তাদেরকে আমরা হলোকস্ট বলি, কিন্তু পরবর্তীতে জেনোসাইড ওয়ার্ল্ড ক্রাইম হয়েছে। এবার আপনি খুব সহজ করে একটা কথা বলে, আপনারা জানেন যে নাইনটিজে আপনার প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল, হ্যাঁ। সেই যুদ্ধে আপনার ইরাক দখল করে নিয়েছিল কুয়েত, সাদ্দামের ইরাক, হ্যাঁ। তারপরে আপনার অ্যালাইড ফোর্স অর্থাৎ আমেরিকার নেতৃত্বে সারা ওয়ার্ল্ডের আপনার 40টার মতো দেশ একত্রিত হয়ে আপনার ইরাক থেকে আপনার কুয়েত থেকে আপনার সাদ্দাম হোসেনের বাহিনীকে বিতাড়িত করেছিল। সিগনিফিকেন্ট ইভেন্ট। কিন্তু
সবাই ভুলে যায় যে এই যুদ্ধ যখন আপনার এই অ্যালাইড ফোর্স, যখন আপনার যে এই যৌথ বাহিনী বা ইন্টারন্যাশনাল কোয়ালিশন বাহিনী, এই বাহিনী যখন আপনার এই যুদ্ধে ওয়ার ক্রাইম করেছে, সেটা কিন্তু আমরা আলোচনা করি না। যেমন আমি খুব সহজ করে বলি, যখন আপনার সাদ্দামের বাহিনী অলমোস্ট পরাজিত হয়েছে এবং সাদ্দামের পুরো আপনার মিলিটারি স্ট্যাবলিশমেন্ট যখন আপনার কুয়েত থেকে আপনার ইরাকের শহর বসরা হয়ে যখন আপনার বাগদাদে ফিরছিল, শত শত ট্যাঙ্ক, শত শত লরি, শত শত গাড়ি নিয়ে যখন তারা ফিরে আসছিল, মানে রিট্রিট করছিল, তখন আমেরিকান সেনাবাহিনী আপনার ওই কনভয়ের উপর হামলা চালিয়ে শত শত হাজার হাজার ইরাকি সোলজারদের হত্যা করে ফেলেছিল। এটাকে বলা হয় আপনার দ্য হাইওয়ে অফ হেল। পৃথিবীতে আপনার 6টা মহাসড়কের একটা আপনার সড়ক আছে আর কি। হ্যাঁ, এই সড়কটা হচ্ছে কুয়েত সিটি থেকে বসরা হয়ে তো আপনার হচ্ছে বাগদাদ। তো ওই যে 6 লেনের একটা সড়ক আছে, আপনার কখন ইন্টারনেট সার্চে দেখবেন, হ্যাঁ, যে হচ্ছে আপনার 6 লেন হাইওয়ে, ওটাকে হাইওয়ে অফ হেল বলে অনেকে আর কি। হ্যাঁ, তো সেখানে কিন্তু তারা ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছে, কিন্তু সেটা নিয়ে পরে কোনো কিছু হয়নি। জেনোসাইড চালিয়েছে, অপরাধ চালিয়েছে, হয়নি। ডেফিনেটলি নাজি জার্মানি বা হিটলারের জার্মানি অবশ্যই পৃথিবীর বুকে ঘৃণ্য অপরাধ করেছে, কিন্তু তারপরে আমেরিকানরা বা অ্যালাইড ফোর্স যেভাবে আপনার পুরো জার্মানিকে ধ্বংস করেছে, সেটা নিয়েও তো প্রশ্ন তোলা যায়। কিন্তু খেয়াল করে দেখেন, আচ্ছা প্রশ্ন তুললাম, সেখানে অনেক প্রশ্ন, যুদ্ধের সময় অনেক প্রশ্ন তো তোলা যায় না, ঠিক আছে, কৌশলগত কারণে হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু তারপরে তো আপনার জার্মানিকে তো রিবিল্ড করা প্রয়োজন। জার্মানির জনগণকে তো আপনার সহযোগিতা করা প্রয়োজন। হ্যাঁ, সেটা কিন্তু আপনার এই মার্শাল প্ল্যানের মাধ্যমে করেনি, মার্শাল প্ল্যানের মধ্যে হয়নি। এবং কি হয়েছে, প্রথমত হচ্ছে আপনার নাজি জার্মানির আন্ডারে, অর্থাৎ হিটলারের আন্ডারে আপনার জার্মানি ভয়ঙ্কর একটা আপনার সময় পার করেছে, এবং তারপরে তারা প্রাণ দিয়েছে, তাদের শহর ধ্বংস হয়েছে। এবং পরবর্তী সময়ে আরো দেখা গেল কি, যে ইউরোপে যখন রিবিল্ড হচ্ছে, সেই রিবিল্ড প্রক্রিয়া থেকে এই জার্মানিকেও বাদ রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? তো ফলে দেখা গেছে যে তারা আপনার বঞ্চিত হয়েছে। এটা মার্শাল প্ল্যানের আপনার বড় একটা দুর্বলতা ছিল। কিন্তু তারপরও ওয়ার্ল্ডকে আপনার রিবিল করার জন্য, ওয়ার্ল্ডকে আপনার গঠন করার জন্য, এটা একটা বড় গুরুত্বপূর্ণ প্ল্যান ছিল। এবং এই বড় গুরুত্বপূর্ণ প্ল্যানের একটা বড় বিষয় ছিল হচ্ছে যে, এই অর্থনৈতিক পরিকল্পনার বড় একটা বিষয় ছিল যে কমব্যাট কমিউনিজম। বুঝতে পেরেছেন? এখনকার ওয়ার্ল্ড অর্ডার কি বলেন তো? এখনকার ওয়ার্ল্ডে আমেরিকান, ইউরোপিয়ানরা কার সাথে কমব্যাট করছে? কেউ একটু বলতে পারেন? কেউ শেয়ার করতে পারে? চায়না। আহ চায়না, ডেফিনেটলি ডেফিনেটলি। যদি 10 বছর আগে বলি, 20 বছর আগে বলি, তা এখনকার ঘোরা রাজনীতিটা মানে যদি প্রশ্ন হিসেবে বলি মানে অনেকটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। মানে সে কখন ইউরোপের বিরুদ্ধে চলে যাচ্ছে, তার প্রতিবেশী মিত্র যারা আছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে, মানে বোঝাটা খুব কঠিন। না, ইউ 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 রাইট, ইউ রাইট। প্রথমত আমি চায়নার কথা বলি। হ্যাঁ, বর্তমানে আপনার ইউরোপিয়ান সোসাইটি এবং আমেরিকানদের প্রধান শত্রু হচ্ছে চায়না। চায়নাকে কেন্দ্র করে তাদের অনেক কিছু ঘটছে, ইটস ট্রু। এবং চায়নাকে সামনে রেখে অনেক আপনার কিছু আপনার নির্ধারিত হচ্ছে, ইট ইজ ভেরি ট্রু, নো 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 প্রবলেম। এবং চায়নাকে ঠেকানোর জন্য আমেরিকান বহু প্ল্যান, যেমন ধরেন যে কোয়াড নামে একটা ইয়ে হয়েছে, জোট হয়েছে। কোয়াডে আপনার বাংলাদেশকে নিয়ে আরো চেষ্টা চলছে। কোয়াডে আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে, জাপান আছে। এবং এই সামরিক জোটের, যেটা আপনার নেটোর আন্ডারে করা হচ্ছে, এই সামরিক জোটের মূল লক্ষ্যই হচ্ছে চায়নাকে ঠেকানো। চায়নার আপনার রোড অ্যান্ড বেল ইনিশিয়েটিভকে অকার্যকর করা, এটাও আপনার ইউরোপিয়ানদের, আমেরিকানদের একটা বড় লক্ষ্য। এবং ডেফিনেটলি চায়না যেভাবে ইমার্জ করছে, চায়না যেভাবে আপনার ইকোনমিতে প্রভাব বিস্তার করছে, সেটাকে ঠেকানো অবশ্যই একটা বড় বিষয়। তো আরো অনেক শত্রু থাকে আর কি। হ্যাঁ, আরো অনেক শত্রু থাকে, যেমন ধরেন খুব সিম্পল হিসাব, যদি আমি এই শতাব্দীর শুরুর কথা বলি, একবিংশ শতাব্দীর শুরুর কথা বলি, একবিংশ শতাব্দীর শুরুতেই আপনার বড় শত্রু ছিল হচ্ছে আপনার ওয়েস্টার্ন পাওয়ারের সাথে বড় আপনার শত্রু ছিল হচ্ছে অ্যান্টি টেরোরিজম, যে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস আর কি। হ্যাঁ, তাদের আপনার সকল কিছু পরিচালিত হচ্ছে হচ্ছে না ওয়ার অন টেররের ভিত্তিতে আর কি। হ্যাঁ, ওয়ার অন টেররকে সামনে নিয়ে এসে সকল কিছু আপনার পরিচালিত হতো। এটা নিয়ে সমালোচনা আছে, আলোচনা আছে, এটা নিয়ে আপনার ভালো মন্দ অনেক দিক আছে, সেটাও ঠিক। কিন্তু বর্তমান ওয়ার্ল্ড অর্ডারের আপনার বড় যুদ্ধটা হচ্ছে এরকম, যেহেতু রাশিয়া আপনার ভঙ্গুর, রাশিয়া আপনার ইকোনমিক্যালি স্ট্রং নয়, রাশিয়া আপনার রাষ্ট্রগতভাবে অত স্ট্রং নয়, তো দেখা যায় এটা বর্তমান সময়ে আপনার বড় একটা বিষয় হচ্ছে আপনার কম্ব্যাটিং চায়না, অর্থাৎ মিনিমাইজ চায়নাস ইনফ্লুয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড অর্ডার। এটাই হচ্ছে বর্তমানে ইউরোপিয়ান এবং আমেরিকান ডেমোক্রেটিক কান্ট্রিদের সবচেয়ে বড় কি পয়েন্ট, যাকে তারা কমব্যাট করছে। তো সেই জন্য আপনারা দেখবেন যে মাঝে মাঝে তাইওয়ান কেন্দ্রিক আপনার উত্তেজনা শুরু হয়, ঠিক আছে, চায়নাকে নানা ধরনের আপনার নানা কিছু আমরা দেখি। আর কেউ কিছু বলতে চান? আর কেউ কিছু বলতে চান?
কেউ কোনো কিছু শেয়ার করতে চান? এনিথিং? কেউ কিছু বলতে চান আর কিছু নিয়ে? এই ভদ্রলোকের নাম হচ্ছে সেই মার্শাল ভদ্রলোক আর কি, হ্যাঁ। তিনি একজন সেনা অধ্যক্ষ ছিলেন, তারপরে তিনি তিনি তার নামে আপনার এই প্ল্যানটা গঠিত হয়েছিল, হ্যাঁ। এনিথিং এলস ফ্রম এনিবডি? আচ্ছা। তাহলে আমরা আজকে শেষ করে ফেলি, আমি আপনার ক্লাসটা খুব বড় করতে চাই না রোজার মধ্যে, হ্যাঁ। আমি পরবর্তীতে তার একটা টপিক আপনার শুরু করব আপনাদের সাথে। তো সো আর এটা আমি ইউটিউবে দিয়ে দিব, যদি কেউ আপনার প্রয়োজন মনে করেন, হ্যাঁ। পরবর্তীতে এটা এই ছোট্ট লেকচারটা আপনার দেখে নিতে পারেন, যার মাধ্যমে তিনি আমাদের একটা ছোট্ট যে আলোচনা আছে সেটা হয়তো আমরা জেনে বা আলোচনা করে ফেলতে পারবো। এনিথিং এলস? কারো কোনো কথা, কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো পরামর্শ? কারো কোনো স্যার, পরামর্শ? হ্যাঁ বলেন, স্যার, অতসী। হ্যাঁ, এই মার্শাল মানে টিকাটা নিয়ে আমরা হ্যাঁ। স্যার আসলে কি কি বিষয়টা ইনক্লুড করলে বেশি ভালো হবে আচ্ছা, যখন পরীক্ষা? আমি বলি, যখন আপনি টিকার, আমি আপনাকে খুব সহজ করে বলে দিই, যখন আপনি টিকার আনসার লিখবেন, নট অনলি টিকা, আসলে আমি আপনাকে বলি, যখন যখন আপনি কোনো কিছু উত্তর লিখবেন কোনো কোনো কোশ্চেনে, আপনি ইউ আর স্টুডেন্ট অফ সোশ্যাল সায়েন্স, হ্যাঁ। আপনি তো ম্যাথমেটিক্স এর বা আপনি আপনি তো ইয়ের স্টুডেন্ট নন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অন্য স্টুডেন্ট নন। তো সো আপনি আপনি হচ্ছেন এজ এ স্টুডেন্ট স্টুডেন্ট অফ সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের মূল কথা হচ্ছে আপনি তথ্যটা পড়বেন, তথ্য গ্রহণ করবেন, সেই তথ্যগুলো সাজাবেন, তথ্যটা লিখবেন। এবং সোশ্যাল সায়েন্সের একটা এর উপর প্রশ্নের আনসার লেখা একটা বড় বিষয় কি থাকে, এখানে আপনি কি মনে করছেন, আপনার কি চিন্তা, সেটারও একটা প্রতিফলন থাকা প্রয়োজন। আমি আপনাকে এর আগেও বলেছি যে যখন আপনি কোনো ধরনের আপনার লিখিত প্রশ্ন লিখবেন, সেই প্রশ্নের ক্ষেত্রে আপনার প্রথমত ডাটা থাকবে, তথ্য থাকবে, উপাত্ত থাকবে, তারপর থিওরি থাকবে বা পুরো ঘটনার প্রবাহ থাকবে, স্টেট থাকবে, সেগুলো আপনি আলোচনা করবেন। এবং সাথে আপনার আপনার মূল্যায়নটা কি, ধরেন শেষে 4-5 লাইনে একটু লেখা যে এই মার্শাল প্ল্যানটা গৃহীত হয়েছিল, আমি মনে করি যে মার্শাল প্ল্যানটা আসলে একান্তই আমেরিকা যে স্বার্থে করেছিল, সেই স্বার্থটা হয়তো বিশ্ব সভ্যতার জন্য ইতিবাচক ছিল না, কিছু একটা। তো তথ্য, উপাত্ত, থিওরি, ধারাক্রম, এই এই পুরো প্ল্যানটা, ঠিক আছে। তারপরে আপনার ছোট্ট একটা মতামত, যদি টিকা হয় টিকা, প্রশ্ন হলে প্রশ্ন, প্রশ্ন যদি হয় আমি আপনাকে আরো অনেক কিছু দেবো, সেগুলো আপনারা জানতে পারেন। স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কিছু, কেউ কিছু বলতে চান? কেউ কিছু বলতে চান? তাহলে আমি আজকে আজকে নতুন কোনো টপিকে আমি ঢুকলাম না, ঠিক আছে। তাহলে আমরা কালকে নতুন একটা টপিকে আমরা ঢুকবো, দেখা যাক তখন হয়তো ক্লাসটা আর একটু বড় হবে। আর আপনারা যারা আপনাদের ফ্রেন্ড যারা, আপনারা দেখতে পাচ্ছি সেম, ও মাই গড, আপনারা 70 জন উপস্থিত! আল্লাহ, আপনাদের থেকে সবাই তো ঈদের পাঞ্জাবি কিনে দেওয়া দরকার। 70 জন, এটা জীবনে প্রথম দেখলাম যে কোনো অনলাইন ক্লাসে 70 জন উপস্থিত। এই উপস্থিতির কারণ কি বলেন তো? এতজন কেন ক্লাসে? আমি অ্যাটেন্ডেন্স তো স্যার, অবাক হয়ে- অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স। আপনি বিশ্বাস করেন রে বাবা, রে বাবা, আমি অ্যাটেন্ডেন্সে আমার সুযোগ থাকলে আমি 10-এর মধ্যে আপনাকে 20 করে দিয়ে দিতাম, যে বাবা রে বাবা তোমরা স্যার অ্যাটেন্ডেন্স একজন নাও। বেড়ে গেছে অলরেডি 71। আল্লাহ রে। আর আমি, পাঞ্জাবের বিষয়টা একটু বিবেচনা করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার 70-71 জন উপস্থিত ছিলেন। আপনারা কার কার পাঞ্জাবি, মেয়েদের শাড়ি টাড়ি বা জামা যা লাগবে আমাকে রেফারেন্স পাঠিয়ে দেবেন, আমি আই উইল ডিসবার্স অল মানি, নো প্রবলেম। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি আপনাদের পেছনে। আপনারা খুবই আমাকে আনন্দ দিয়েছেন। আপনারা 71 জন আপনারা যুক্ত হয়েছেন এখানে, হ্যাঁ। পাঞ্জাবি, জামা কাপড়, কসমেটিক, জুতা টুতা, যার যা লাগবে, হ্যাঁ, আপনারা শুধু আমাকে অনলাইনে পাঠিয়ে দিবেন, আমি আমি আই উইল ডিসবার্স মানি। দরকার হলে এর জন্য আপনাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি টাকা নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আমি খুব খুশি হয়েছি আপনারা আপনারা ক্লাসে সবাই যুক্ত হয়েছেন। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, হ্যাঁ। কার কোনো কথা, কার কোনো জিজ্ঞাসা? স্যার অ্যাটেন্ডেন্স কিভাবে নেব? বাবা, আপনারা যে 70 জন বাহাত্তর উপস্থিত হয়েছেন, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ঠিক আছে। লাগবে স্যার, লাগবে। ঠিক আছে, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, হ্যাঁ। আর ওই যে মোবাইলের ক্যামেরাটা বাবা একটু দেখে শুনে অন করেন, আল্লাহর হস্তে, হ্যাঁ। যদি অন করতে ইচ্ছা করে, হ্যাঁ। তো ঠিক আছে, হ্যাঁ। তাহলে শেষ করি, সবাই ভালো থাকবেন। আমার সবাইকে অনেক শুভকামনা, সবাইকে অনেক শুভকামনা, আপনারা অনেক ভালো থাকবেন।
আপনাদের আপনাদের জন্য আমি শুভকামনা জানাই। ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখা হবে, হ্যাঁ। স্যার আপনি চলে যাবেন কবে? আমার 15 তারিখে আমার ফ্লাইট, শুক্রবারে। আমি আবার ফিরবো, যদি প্লেন ক্র্যাশ না করে আমি আবার ফিরবো, হ্যাঁ। I will return, হ্যাঁ। ইনশাল্লাহ স্যার, সাবধানে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। সো ভালো দেখা হবে থাকবেন আপনাদের। স্যার। হ্যাঁ, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। আপনারা সাবধানে থাকবেন, পরিবর্তিত পরিস্থিতিতে একটু সাবধানে চলাচল করবেন, সন্ধ্যা সকালবেলা চলার সময় সতর্ক থাকবেন। এবং আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের নিরাপদ জীবন কামনা করি। সবার জন্য অশেষ কৃতজ্ঞতা, আপনারা সবাই ক্লাসে যুক্ত হয়েছেন। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।